ইরান মধ্যপ্রাচ্য থেকে কিংবা হরমুজ প্রণালী থেকে এবার আউট করে দিল আমেরিকাকে। অসাধারণ এক চালে আমেরিকাকে পুরো ব্যর্থ করে দিল ইরান। পাশাপাশি হুতিরা এবার জোরে সোরে আবারও সৌদি তেলের ট্যাঙ্কারে হামলা করেছে। বেশ কিছু খবর আজকের আলোচনায় রাখবো। প্রথমে আমি মধ্যপ্রাচ্যের খবরগুলো দিয়ে চলে যাব আপনাদের কাছে, অর্থাৎ বাংলাদেশের খবর প্রসঙ্গে। তো মধ্যপ্রাচ্যের প্রথম যে খবরটি দিতে চাচ্ছি, ইতিমধ্যে দুটো দেশের মধ্যে আলোচনা চলছে। সেই আলোচনার প্রধান বিষয়টি হলো হরমুজ প্রণালী কিভাবে চলবে, ইরান টাকা নেবে কি নেবে না। তো কিছু গণমাধ্যম কি বলছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এখানে মূল খেলাটা কি আমি একটু পরে বিস্তারিত বলবো। অসাধারণ একটা খেলা খেলছে ইরান, সেটার ইঙ্গিত দিয়ে গেলাম। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও প্রণালীটি নিয়ে আলোচনার অগ্রগতির কথা জানিয়েছিলেন। অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন যে আজ বা কালকের মধ্যে একটি চুক্তি হতে পারে। পাশাপাশি হুতিরা দাবি করেছে তারা উত্তর লোহিত সাগরে ওয়াফা নামের একটি সৌদি তেলের ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আসেন এবার আপনাদের কয়েকটা খবরের বিশ্লেষণ আগে একটু তুলে ধরার চেষ্টা করি। আমেরিকার মূল কৌশলটা কি ছিল? আমেরিকা এখান থেকে ইরানকে হটিয়ে নিজেরা দায়িত্ব নেবে, নিয়ে এই অঞ্চল দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা কামাই করবে। ট্রাম্প সেই ঘোষণাটা দিয়েছিল যে এই অঞ্চলে আমেরিকা নিরাপত্তা দেবে সব জাহাজকে, বিনিময়ে প্রতিটি জাহাজ 20% টাকা বা টোল দিয়ে যাবে আমেরিকাকে। মানে ইরান কিন্তু এত চায় না, ইরান অনেক কম চেয়েছে। তো আমেরিকা এই অঞ্চলে ইরানের জলসীমায় এসে নিরাপত্তা দিয়ে তারা নিজেরা এটাকে দখল করার একটা পরিকল্পনা করেছিল। এখন কি হলো, তারা নেভাল ব্লকেট দিয়ে হরমুজ আটকাবার চেষ্টা করলো। ইরান সেই নেভাল ব্লকেটকে টার্গেট করে সিরিজ অ্যাটাক করে 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 দুর্বল করলো, মধ্যপ্রাচ্যে মেরে আমেরিকাকে তক্তা বানায় দিল। ওকে, আমেরিকার 80% প্যাট্রিয়ট মিসাইল শেষ হয়ে গেছে, থার্ড মিসাইল শেষ হয়ে গেছে, যে কারণে তারা মার খেয়ে কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতা যুদ্ধবিরতির প্রস্তাব আবার দিয়েছে, কারণ তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। এই সময়টিতে ইরান থামেনি, ইরান সারপ্রাইজ অ্যাটাকও করেছে। ইরান কি করলো চালাকিটা, ওমানের সাথে তারা একটা পরিকল্পনা করলো। মাঝখানে ওমান ইরানের পক্ষে ছিল, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের চাপ খেয়ে ওমান ইরানের বিরুদ্ধে চলে যায়। এরপর ইরান ওমানের সিরিজ কয়েক দফা অ্যাটাক করে। কয়েক দফা অ্যাটাকের পর কি ঘটে, আবারও তো কয়েক দফা অ্যাটাকের পর ওমান সোজা হয়ে যায় ভয়ে। কারণ ওমান বুঝতে পারে যে আমেরিকার পক্ষে থাকলে ইরান তাদেরকে ছাড়বে না। ইরান তাদের কন্টিনিউ এভাবে হামলা করে বাকি আরবের মতো শেষ করে ফেলবে। এই ভয়টিতে ওমান আবার ইরানকে প্রস্তাব পাঠায় যে আমরা তোমার সাথে আলোচনা করতে চাই, তুমি আমাদেরকে আর ধোলাই টোলাই দিও না। ইরান কি করে, ওমানের কথা রাখে, ঠিক আছে তোমাকে আর ধোলাই দেব না, কুয়েত কাতার জর্দানের মতো তোমাকে আর মারবো না। কারণ যেহেতু ইরানের মিত্র বন্ধু ওমান, মাইরা মানে মাঝে মাঝে বড় ভাইরা ছোট ভাইদের মাইরা সঠিক রাস্তা চিনায়, এরকম। তো ওমানের সাথে আলোচনা হয়, সেই ওমান বলে হরমুজের ঢোকা আর বের হওয়ার যে সিস্টেম, একটা কন্ট্রোল করবে ইরান, একটা কন্ট্রোল করবে ওমান, এবং দুই পক্ষ যে টোল আদায় করবে এটা ভাগাভাগি করে নেবে। এই দুই পক্ষ যখন টোল আদায় করবে, এখানে কি আমেরিকা আছে? যখন আমেরিকা হরমুজ নিয়ে পোদ্দারি করতে আসছে, মাস্তানি করতে আসছে, বেশি ভাব দেখাইতে আসছে, ইরান ওমানকে ভাজে এনে এমন একটা চুক্তি করে ফেললো যে চুক্তির ফলে হরমুজে বা ওমান সাগরে আমেরিকার আর কোনো খানা নাই, আউট হয়ে গেছে পুরা। সেই চুক্তিটি ওমান এবং ইরানের মধ্যে হয়ে গেল। এটা কালকের এবং আজকের ব্রেকিং খবর। কালকে আমি খবরটা দিয়েছিলাম, আজকে আরেকটু আপডেট হলো। এখন ইরান বলছে আমেরিকাকে, তুমি কি,
তুমি এই অঞ্চলে আমার সাথে আলোচনা করবা, কথা বলবা, চুক্তি করবা, তুমি কে? তুমি কি আমার স্টেক হোল্ডার? তুমি কি আমার প্রতিবেশী? তুমি কি আমার সাগরের অর্ধেক মালিক? না, তুমি 10,000 মাইল দূরে, ভাগো। তোমার এখানে কি কাজ? কোনো কাজ নাই, তুমি তো আসছো মাস্তানি করতে। তুমি যদি মাস্তানো, আমি মাস্তানের আব্বা। তো তুমি দেখছো না মধ্যপ্রাচ্যে তোমাকে মাইর আমি সোজা করছি, তুমি তো আমার দেশকে এটা করবা সেটা করবা বহুত হুমকি দিচ্ছ, আবার তুমি পা ধরে সিজফায়ার করছো। ওকে, এখন হরমুজ ওমান সাগরের যেই জাহাজ আসা যাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে, আমরা সমাধান করে ফেলছি নিজেরা। আমি আর ওমান সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যাওয়া এবং আসা আমার মধ্য দিয়ে, ওমানের মধ্য দিয়ে। আমরা পুরো দুটো দেশ এই প্রণালীটির ব্যবহারের যে পরিধি, সিস্টেম, নিয়ম কানুন পৃথিবীকে জানিয়ে দিয়েছে। এখন প্রথম 60 দিন আমরা কোনো পরিষেবা নেব না। এটার নিরাপত্তা সহ যে কাজগুলো এখন ওমান আর ইরান করবে, এটার জন্য খরচ যাবে, সেই পরিষেবাটা আমরা এখন 60 দিন নেব না। 60 দিন পর থেকে এই অঞ্চলে পরিষেবা গ্রহণ করা শুরু হবে, এবং যেই পরিষেবাটা আসবে এটা ইরান এবং ওমান নেবে। তুমি আমেরিকা চলে যাও। এখন আমেরিকা কি করবে? আমেরিকা একটা পুরো মাইনকা চিপায় পড়ে গেছে, কারণ ওমান এবং ইরানের এই খেলায় আমেরিকার আর কোনো খানা নেই। বিষয়টা বোঝেন নেই? বিএনপি, জামাত, তারা যুক্তি করে নিল, সরকারি দল, বিরোধী দল, যে এখন থেকে রাষ্ট্র পরিচালনায় আমরা এইভাবেই কাজগুলো করব। আওয়ামী লীগের আর খানা আছে এই মুহূর্তে নাই। তো আমেরিকা আওয়ামী লীগ হয়ে ঢুকছিল, এখন যদি বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, ধরেন তারা করেই রাখছে মোটামুটি, আওয়ামী লীগের কোনো অবস্থা আছে, কোনো কথা আছে? আওয়ামী লীগ রাজনীতিতে কোনো বিষয়, ফ্যাক্টর এখন কিচ্ছু না। তো ইরান এমন একটি চাল দিল, ওমানকে নিয়ে আমেরিকা আউট হয়ে গেল, এই অঞ্চলে তাদের আর কোনো খানা থাকলো না। আসেন, এদিকে লোহিত সাগরে সৌদির তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে এবার ইয়েমেনের হুতিরা। তারা জানিয়েছে ইয়ানবুর কাছে সৌদি ট্যাঙ্কার ওয়াফা আক্রান্ত হয়েছে, যার ফলে 22 জুলাই থেকে লক্ষ্যবস্তু হওয়া ট্যাঙ্কারের সংখ্যা বেড়ে 8 দাঁড়িয়েছে। অর্থাৎ সৌদির 8টি ট্যাঙ্কারে হুতিরা সফল অ্যাটাক চালিয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী আজ দাবি করেছে তারা ইয়ানবু উপকূলের কাছে উত্তর লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কার ওয়াফাকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দিয়ে এক বিবৃতিতে বলেছেন যে ক্ষেপণাস্ত্রগুলো ট্যাঙ্কারটিতে সঠিকভাবে আঘাত হেনেছে। তিনি বলেন, এই হামলাটি ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির তথাকথিত সামুদ্রিক অবরোধ ও অবরোধের বদলে অবরোধ কৌশলের অংশ। ইয়াহিয়া সারি বলেন, এই হামলার ফলে 22 জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকে গোষ্ঠীটির লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সৌদির তেল ট্যাঙ্কারের সংখ্যা দাঁড়ালো 8-এ। বুঝতে পারছেন? তিনি আরও বলেন যে 29টি সৌদি তেল ট্যাঙ্কারকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, বাব আল মান্দাব প্রণালী থেকে গোষ্ঠীটি তথাকথিত অবরোধ আরোপে সফল হওয়ার পর তাদের তেল ট্যাঙ্কারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছে। এবং তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, দলটি মানে বিদ্রোহী হুতিরা সামুদ্রিক প্রবেশ পথ বন্ধ করতে এবং সৌদির তেল ট্যাঙ্কারগুলো চলাচল আটকাতে উত্তর লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে এবং আরও তীব্র করবে। এখন পর্যন্ত সৌদির পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। আপনারা মোটামুটি আজকের মধ্যপ্রাচ্যের ব্রেকিং সংবাদগুলো পেয়ে গেছেন। এখনও হুতিরা ধোলাই খাচ্ছে, হুতিদের হাতে ধোলাই খাচ্ছে সৌদি আরব। পাশাপাশি আমেরিকা মানে ইরানের কাছে তার বড় একটা পরাজয় ঘটে গেছে। আরও অনেকগুলো খবর ছিল, রাতে দেব। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। আপনাদের প্রথমে একটু বিরক্ত করে ফেলছিলাম না, সিস্টেমে একটু প্রবলেম হওয়ার কারণে। আজকে বায়তুল মুকাররমের উত্তর গেটে বোধ হয় জুলাইয়ের দ্বিতীয় বর্ষ পালন করছে 11 দলীয় জোট। সেই 11 দলীয় জোটের প্রোগ্রামে মোটামুটি 11 দলের সব নেতারা আসছেন। জামাতের আমির ডক্টর শফিক, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, মামুনুল হক সহ সব পক্ষের বক্তব্য আসে। এর মধ্যে আমার 3 জনের বক্তব্য খুব অ্যাগ্রেসিভ লেগেছে, মামুনুল হক এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। আর জামাতের আমিরের বক্তব্যটি খুব কৌশলী, অ্যাগ্রেসিভ এবং থ্রেট
তিনটি মনে হয়েছে আমার। তিনি বলছেন, ডক্টর শফিক বলছেন যে আপনারা কার ইশারা, তারেক রহমানকে বলছেন যে আপনারা কার ইশারায় জাতিকে দেয়া ওয়াদা ভঙ্গ করছেন। অর্থাৎ তিনি বলছেন যে একজন মায়ের দুটো যমজ সন্তান, একই চেহারা, একই দিন হয়েছে, সব এক, কিন্তু মা একজনকে কখনো দুধ দেয় না, মা দুজনকে দুধ দেয়। একই সঙ্গে ভোট হয়েছে, একই সাথে সিল হয়েছে, আপনি সংসদে বসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ চালাচ্ছেন, সরকারে বসছেন, কিন্তু একই সঙ্গে 70% মানুষের যে ভোট পড়েছে গণভোটের পক্ষে, সেটাকে আপনি অবজ্ঞা করছেন, সেটাকে মানছেন না। এভাবে চলবে না। আপনি কার কাছে, তারেক রহমানকে বলছেন, আপনি কার কাছে দাসখত দিয়ে গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এটা জাতি জানতে চায়। আরও অনেক কথা তিনি বলেছেন। পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কোরআনের একটি আয়াত তারপরে বলছেন যে তারেক রহমানের কাছে ভালো কিছু পাওয়া যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, তিনিও বেশ অ্যাগ্রেসিভ বক্তব্যগুলো দিয়েছেন, আমার কাছে তাই মনে হয়েছে। এবং তিনি আরও বলেছেন যে জুলাই বিপ্লবীরা ঘরে ফিরে যায়, জুলাইয়ের জন্য 2000 রক্ত দিয়েছে বা 1400 রক্ত দিয়েছে, প্রয়োজনে আরও রক্ত দেবে, 2800 রক্ত দেবে, কিন্তু তারেক রহমান তাকে ক্ষমতা থেকে সরানো হবে, এরকম হুমকিও তারা দিয়েছে। এবং তিনি এটিও বলেছেন যে তিনি ব্যর্থ হয়ে গেছেন, এখন তিনি তার ঠিকানায় চলে যাবেন, মানে লন্ডনেরটা তিনি লন্ডনে চলে যাবেন, এরকম অনেকগুলো কথা বলেছেন। এটাকে আমি এখন খুব গুরুত্ব দিচ্ছি না। মামুনুল হকও খুব অ্যাগ্রেসিভ বক্তব্য দিয়েছেন গণভোটের রায় বাস্তবায়নের বিষয়। এখন একটি বিষয় নতুন করে আসছে যে